চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ। কুমিল্লায় নিহত এক, বিভিন্ন অনিয়মে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। সরবরাহ না থাকায় দেশে দেখা দিয়েছে নিউমোনিয়া ও পোলিও টিকার তীব্র সংকট। নেই যক্ষ্মা টিকার জন্য পর্যাপ্ত সিরিঞ্জ, উদ্বিগ্ন অভিভাবক। অনিয়ম আর পুরনো পদ্ধতির কারণে ভূমি প্রশাসনে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। তথ্য সংরক্ষণ পদ্ধতি ডিজিটাল করার তাগিদ বিশেষজ্ঞদের। রমজানের আগে অস্থির দেশের ছোলার বাজার, আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে বাড়ছে দাম। দ্রুত আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এবং কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাচারি বাড়িতে সাজ শ্রম। কুষ্টিয়ার শিলাইদহে চলছে মেলার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছে আমি আসাদ আজিম। চতুর্থ পর্যায়ে দেশের ৪৭ জেলার ৭০৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লায় একজন নিহত হয়েছেন। ফেনীর দুটি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে একজন নিহত হন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই দুই ইউপি সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে, এতে ৪ জন গুলিবিদ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একই উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদেও দুই ইউপি সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া গোপাল ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক আহত হয়েছেন। লক্ষ্মীপুরের সদর উপজেলার টুমচর ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বাইরের লোকজন আসি এখানে দাঙ্গা হাঙ্গামা করতেছে, বাজি উড়াইতেছে। আমরা চাই আমরা সুস্থ নির্বাচন, জনগণের যাচাই বাছাই করে চেয়ারম্যান বানাই নিবে। লোকে না এখানে থাকতে দিচ্ছে না, আনারসের ভোট বলছি আর বলে যে কোনো আনারসের ভোট এখানে হবে না, এখান থেকে চলে যান। সন্ত্রাসীরা এলোপাতারি গুলি করা শুরু করছে এবং গুলি করার পরে চেয়ারম্যান সাহেব পড়ে গেছে। পড়ার পরে মারধর করছে। আমি নিজেও পাথর খাইছি এবং কি কয় যে এবার আমি এক ঘরে যাই উড়ি, আমার নিজের জান রক্ষা করছি। এদিকে অন্যান্য ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দেশে এবারে প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের সরব উপস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইনও দীর্ঘ হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে ভোটারদের নিরাপত্তা ও নাশকতা এড়াতে কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। এবার চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন, কিন্তু আদালতের নির্দেশনা ও নানা অভিযোগের প্রেক্ষিতে ৪০টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়। আমাদের জৈনপুর সান্দাই খুব ভালো পরিবেশ ইনশাআল্লাহ। আপনারা দেখতেছেন বৃষ্টির কারণে স্কুলের দাঁড়িতে লাইন ধরা আছে, কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। প্রথমবার ভোট দিয়ে খুব ভালো লাগছে, শান্তি শৃঙ্খলা ভাবে খুব সুন্দরভাবে ভোট এবার কোনো ভোট ভালো হয়েছে, কোনো ঝামেলা নেই। সরকারিভাবে যতগুলো নিয়ম শৃঙ্খলা বাহিনী সহ সবগুলো যারা আছে সবার সহযোগিতা নিয়ে আমরা মোটামুটিভাবে 100% সুষ্ঠু নির্বাচন করার জন্য এখানে বদ্ধপরিকর। সমস্ত কেন্দ্র ইতিমধ্যে ভিজিট করেছি, সবগুলা মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা ভালো, আমাদের ভালো প্রস্তুতি আছে আর কি। দর্শক, নির্বাচনের খবর জানাতে ঢাকা নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়নে আছেন রিপোর্টার সৌমিত্র শুভ্র, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নে আছেন রিপোর্টার আতিয়াস সজল। আমরা প্রথমে চলে যাচ্ছি সৌমিত্রের কাছে। সৌমিত্র,
আসাদ, ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতিপাড়ের ইউনিয়ন বক্সনগর ইউনিয়ন সুনিবিড় এই গ্রামীণ জনপদে আজ ভোটের উৎসব চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ইতিমধ্যে অর্ধেকটা সময় পারও হয়ে গেছে। এই সময়টা এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রগুলোতে যে স্রোত তাতে কিছুটা শৈথিল্য এসেছে, অর্থাৎ শুরুর দিকে ভোটারদের যেমন উপস্থিতি ছিল সেটা সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে এসেছে। এর কারণ হিসেবে আসলে গ্রীষ্মের গরম যেমন রয়েছে, এছাড়াও নানা ধরনের ব্যস্ততা তাদের রয়েছে, সেগুলো শেষ করে হয়তো তারা বিকালের দিকে যারা ভোট দেননি তারা এসে ভোট দেবেন। এবং অন্যান্য ভোট কেন্দ্রগুলোর মতো এখানেও আমরা দেখতে পেয়েছি যে তুলনামূলকভাবে নারী ভোটারদের উপস্থিতি বেশি। এছাড়া এই ভোট কেন্দ্রটিতে বক্সনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে মোট 5টি বুথ রয়েছে ভোট গ্রহণের জন্য, এবং 5টি ভোটে যথাক্রমে 321, 465, 488, 361, 387 জন ভোটারের ভোট রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে প্রথমটিতে 150, দ্বিতীয়টিতে 143, 147, তৃতীয়টিতে, চতুর্থটিতে 125 এবং পঞ্চমটিতে 131 জন ভোটারের ভোট ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বলা চলে যে 1/3 ভোট ইতোমধ্যে জমা পড়েছে ব্যালট বাক্সে। ভোটাররা ভোট দিচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে, এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা এখন পর্যন্ত জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা ভোট দিতে এসে। তবে এখানে এসে অন্যান্য জায়গাগুলোতে যতটা শান্তিপূর্ণ পরিবেশ দেখেছেন, একই রকম শান্তিপূর্ণ পরিবেশ এখানেও দেখতে পাচ্ছি। তবে যে বিষয়টি আসলে উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে এই ভোট কেন্দ্রের 2-1টি বুথে আমরা দেখতে পেয়েছি যে যিনি বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তার পক্ষের পোলিং এজেন্ট অনুপস্থিত রয়েছেন। এছাড়া অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যে কাঙ্ক্ষিত পরিবেশ সেটি তারা পাচ্ছেন এবং ভোটদান সুষ্ঠুভাবেই চলছে। এছাড়া এই পুরো কেন্দ্রটিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের উপস্থিতি দেখতে পেয়েছি। এখানে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন SM মোজাম্মেল আলম। তিনি ঘুরে দেখছিলেন পুরো এলাকা, এবং যেটি আপনাকে বলতে পারি যে তার তত্ত্বাবধানে বেশ শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। 1/3 ভোট ইতোমধ্যেই শেষ হয়েছে। আশা করা যায়, যেটি ভোটাররাও বলছেন এবং যারা ভোট গ্রহণ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা বলছেন যে বেলা যত গড়াবে আসলে শেষ সময় দেখা যায় যে ভোটারদের উপস্থিতি আবার বাড়তে শুরু করে। তো আশা করছেন শেষ বেলায় ভোট আবারও আসলে ভোটারদের উপস্থিতি বাড়বে। তো এই হচ্ছে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের ভোট গ্রহণের অবস্থা। যাব ব্রাহ্মণবাড়িয়ায় সহকর্মী কামরুজ্জামান মামুনের কাছে সেখানকার ভোটদানের খবরাখবর জানতে। সৌমিত্র, মোগরা ইউনিয়নের সবচেয়ে বড় ভোট কেন্দ্র আমরা রয়েছি নয়াদিল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে কিন্তু 3200-রও বেশি, এবং যার অর্ধেকেরও বেশি আবার 55% কিন্তু নারী ভোটার রয়েছে। এবং সৌমিত্র, নিশ্চয়ই আপনি এখন দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে রয়েছেন, তবে দুপুর হবার কারণে বা এখন এখানে গরমের তীব্রতা বেশি থাকায় কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু 2জন চেয়ারম্যান পদপ্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি আওয়ামী লীগ সমর্থিত একজন প্রার্থী মনির হোসেন মনির এবং বিএনপি সমর্থিত নানু মিয়া। এর ভেতরে আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী রয়েছেন তার সমর্থকরাই এখানে বেশি রয়েছে। আর একটু জানাই আপনাকে যে এখানে কিন্তু আমরা এসে ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখানে যে ভোট গ্রহণের পরিবেশ সেটি আসলে সুষ্ঠু রয়েছে এবং তারা কিন্তু ভোট দিতে পারছেন। এবং এখানে যে রিটার্নিং অফিসার বা এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন, সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে আসলে এখন পর্যন্ত এখানে 70 থেকে 75% ভোট কিন্তু আসলে পড়ে গেছে এবং ভোট দেওয়া হয়েছে, এবং বেলা 4টার ভিতরে কিন্তু বাকি ভোটগুলো আসলে কাস্ট হবে এমনটা প্রত্যাশা করছেন তারা। আরেকটি তথ্য আপনাকে জানাই যে এখানে কিন্তু এই ভোট কেন্দ্রে এরকম অভিযোগ আমরা পেয়েছিলাম যে কিছু সময়ের জন্য ভোট কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছিল, কিন্তু আসলে সে অভিযোগ এখানে যারা আওয়ামী লীগ সমর্থিত লোকজন রয়েছেন তারা বললেন যে এখানে আসলে প্রশাসনিক কিছু কার্যক্রমের কারণেই আসলে এখানে কিছুটা বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়েছিল। আর সৌমিত্র, এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে কেন্দ্রের ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে। আর একটি তথ্য আপনাকে জানাই যে এখানে কিন্তু সংরক্ষিত মহিলা আসনে 2জন এবং সাধারণ সদস্য পদে কিন্তু 3জন লড়ছেন। তবে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে এখানে যারা ভোটার রয়েছেন তাদের ভেতরে, তাদের সাথে কথা বলে যেমনটি জানা গেছে যে চেয়ারম্যান পদপ্রার্থী যে 2জন রয়েছেন তার ভেতরে। এবং একটি তথ্য আপনাকে জানাতে চাই যে এর আগে আমরা ঘুরে এসেছিলাম মোগরার আরেকটি কেন্দ্র থেকে, সেখানেও আমরা দেখেছি যে ভোটাররা ভোট দিচ্ছেন। আর বিচ্ছিন্নভাবে 2টি ভোট কেন্দ্রে আমরা কিছু সহিংসতার খবর পেয়েছি। যে 2টি ভোট কেন্দ্রের কথা যদি আপনাকে জানাই তো বলতে হয় যে টানকি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তোলাই শিমুল ভোট কেন্দ্র কিন্তু কিছুটা সহিংসতার খবর পাওয়া গেছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এতটুকুই ছিল মোগরা ইউনিয়নের। এখন আমরা চলে যাচ্ছি ফেনীতে, আতিয়ার সদল রয়েছেন সেখানে।
ধন্যবাদ মামুন। আপনি জানেন আজকে যে সারা দেশে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্যে ফেনীর যে জেলা রয়েছে সেই জেলার 2টি উপজেলার 9টি ইউনিয়ন অংশগ্রহণ করছে। এর ভিতরে রয়েছে ফেনী সদর উপজেলায় 4টি এবং ছাগলনাইয়া উপজেলায় 5টি। এই 9টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আর এই 9টি ইউনিয়নে মোট 1,75,495 জন ভোটার এই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। আমরা দেখেছি সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রথম দিকে দেখেছি কিছু ভোটার ছিল লাইনে। আর আমরা এখন বেলা যত বাড়তে থাকে, এখন 12টা বাজে, আমি যে কেন্দ্রে রয়েছি ধলিয়া ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমনি একটা ইসলামী মাদ্রাসা কেন্দ্রে, সেখানকার আমরা প্রিজাইডিং অফিসারের সাথে আলাপ করেছি। উনি যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত তাদের 30% ভোটের মতো পড়েছে, আবার বাকিটা সময় আছে। এখন দুপুরবেলা হয়তো অনেকে রান্নাবান্না শেষে বা অনেকের খাওয়া দাওয়া শেষে হয়তো ফিরে আসতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাকে কিছুক্ষণ আগে ধলিয়ায় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে, এখানকার যে বিএনপির প্রার্থী রয়েছে জাকির উদ্দিন জসিম, ধানের প্রতীকের, তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে নানা অনিয়ম এনে নির্বাচন থেকে বয়কট করেছেন, সরে দাঁড়িয়েছেন। আমাদেরকে সে অভিযোগ দিয়েছেন, বিভিন্ন অনিয়মের কথা বলেছেন। এছাড়া যদি আপনি বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা এসব ফেনীতে ঘটেছে, এবং যদি আপনাকে বলতে যাই যে ফেনীর যে ছাগলনাইয়া উপজেলা রয়েছে, সেই ছাগলনাইয়া উপজেলার মহামায়ার উত্তর 17 যে মেম্বার দুপক্ষের গ্রুপে 6 জন গুলিবিদ্ধ হয়েছেন, যারা ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা যতদূর জেনেছি। এছাড়াও গোপাল ইউনিয়নের নিষ্কুঞ্জরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাকে মারধর করেছে বলে আমাদের কাছে অভিযোগ করেছে। এবং এছাড়াও যে রয়েছে উত্তর যে শুভপুর যে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেখানে জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার 2 প্রার্থীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং ওখানে 4 জন আহত রয়েছে, যারা ছাগলনাইয়া উপজেলা কেন্দ্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যতদূর দেখেছি ফেনীর যে অবস্থা রয়েছেন, এখন দুপুরবেলা কিছুটা ভোটার সংখ্যা কম, তবে আমরা আশা করছি যে ভোটার বাড়বে। প্রশাসন আশা করছে যে বিকেলে ভোট দিয়ে হয়তো কিছুটা ভোটাররা এলাকায় বা ভোট কেন্দ্রে আসবে। আর সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সার্বিক চেষ্টা করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফেনীর সর্বশেষ অবস্থা। মামুন, আজিম। সহকর্মী আতিয়া সজল জানাচ্ছিলেন ফেনীর সদর উপজেলার ফরাদনগর ইউনিয়ন থেকে চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর। তার আগে জানাচ্ছিলেন কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে মোগরা ইউনিয়নের খবরাখবর, এবং তার আগে সৌমিত্র শুভ্র জানাচ্ছিলেন ঢাকা নবাবগঞ্জের থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবরাখবর। দেখছেন সময় সংবাদ। দেশে নিউমোনিয়া এবং পোলিও টিকার তীব্র সংকট চলছে। নেই যক্ষ্মা টিকার জন্য পর্যাপ্ত সিরিঞ্জ। নির্দিষ্ট সময়ে টিকা না পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আন্তর্জাতিকভাবে সরবরাহ না থাকায় সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলেও আশা তাদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। রোগ প্রতিরোধের জন্য 1979 সাল থেকে দেশে শিশুদের বিনামূল্যে টিকা দিচ্ছে সরকার। 10টি রোগের প্রতিরোধের জন্য 1 মাস থেকে 15 মাসের মধ্যে এই টিকাগুলো শিশুদের দেয়া হয়। সম্প্রতি নিউমোনিয়া, পোলিও এবং যক্ষ্মার টিকা শিশুকে দিতে না পারায় উদ্বিগ্ন অভিভাবকরা। আমি প্রথমবারের মতো ওকে টিকা দিতে আসছি, কিন্তু টিকা নাই, সেজন্য টিকা দিতে পারিনি। নিউমোনিয়া টিকা নাই, সেজন্য আমার বাচ্চাকে নিউমোনিয়া টিকা দিতে পারিনি। কবে নাগাদ দিতে পারবে তাও আমরা বলতে পারতেছি না। আমরা এটা নিয়ে খুবই চিন্তিত, উদ্বিগ্ন যে বাচ্চাটা কবে টিকা দিতে পারবে। আইপিভি নামে একটা টিকা দিতে পারে নাই, বলা হয়েছে যে সারা বরিশালে। গত 2 মাস ধরে টিকার এই সংকট বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বিষয়টি আমরা শুরুতে ইপি সদর দপ্তর ঢাকায় অবহিত করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বিদেশ থেকে উক্ত টিকা আমদানির প্রক্রিয়া চলছে। আমদানি করা মাত্রই আমাদেরকে তারা উক্ত টিকা সরবরাহ করবে। তবে অচিরেই এই সমস্যা দূর হবে বলে আশা করছেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। শুধু বরিশাল না, এটা সারা বাংলাদেশ তথা গ্লোবালি এই সমস্যাটা রয়েছে, কারণ যেখান থেকে সাপ্লাই দেওয়া হয় সেখান থেকে আমরা এই ভ্যাকসিনটা না পাওয়ার কারণে দিতে পারছি না। আমি আশা করি যে হয়তো এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে। 2015 সালে দেশে 37,07,000 শিশুকে 10টি রোগের প্রতিরোধের টিকা দেওয়া হয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদ আরো থাকছে। খোলা পরিবেশে কেটে রাখা ফল খাওয়ায় বাড়তে পারে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি। গবেষণায় তথ্য, ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। জমির কাগজপত্র সংরক্ষণে ত্রুটি, তথ্য সরবরাহে ভোগান্তি ও ভূমি প্রশাসনে অনিয়মের কারণে সারা দেশে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিদ্যমান আইনের সংস্কার ও তথ্য সংরক্ষণে আধুনিক পদ্ধতি গ্রহণ না করলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
দলিল নিবন্ধন ও জরিপ অধিদপ্তরের আশ্বাস, ডিজিটাল পদ্ধতিতে দলিল, নকশা ও খতিয়ান সংরক্ষণে শুরু হলে সুবিধা পাবেন জনগণ। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঝুঁকিমুক্ত ও সহজ উপায়ে তথ্য সরবরাহের লক্ষ্যে নিবন্ধন কর্তৃপক্ষ ও জরিপ অধিদপ্তর 2011 সালে দুটি প্রকল্প হাতে নেয়। নামজারিতে SMS পদ্ধতি চালু হলেও তা সীমাবদ্ধ রয়ে গেছে কয়েকটি পাইলট প্রকল্পের মধ্যেই। এছাড়া তেমন এগোয়নি ডিজিটাল দলিল নিবন্ধন কার্যক্রম। 10-15 বছর ধরে এটা আলোচনায় আছে। কাজের অগ্রগতির ক্ষেত্রে খুব একটা এগিয়েছে বলে আমার অন্তত জানা নাই। মোটামুটি ভাবে ওই প্রান্তেই আমরা আছি। আমি একটা চুক্তি আছে, এটা যেমন সঠিক সফটওয়্যার আমরা কয়েকবারই চেক করেছি, এটা ইট ইজ নট ইয়েট ফাইনালি চেকড অ্যান্ড ইট ইজ ডেলিভারি ইজ নট টেকেন। বিশেষজ্ঞরা বলছেন, সংরক্ষণ দুর্বলতা ও জবাবদিহি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু কর্মকর্তা কর্মচারীরা ভুয়া দলিল ও নথিপত্র তৈরি করে আর্থিক অনিয়মের সুযোগ নেয়। মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়েন জনগণ। ফৌজদারি এবং দেওয়ানি মামলার কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত মামলা হচ্ছে ভূমিকেন্দ্রিক, এবং তার একটা বড় কারণ হচ্ছে আমাদের রেকর্ড সংরক্ষণ পদ্ধতি, আমাদের আইনি জটিলতা, ভূমি প্রশাসনের মধ্যে যে নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতির যে প্রাধান্য, তার কারণে এগুলি হচ্ছে। দেশের 7টি জেলার 45টি উপজেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে নকশা ও খতিয়ান সংরক্ষণের কাজ। 2017 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে সারা দেশে। এসব স্থানে কাগজপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে এখনই ভোগান্তি কমার দাবি সংশ্লিষ্টদের। ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি প্রকল্পের আওতায় 65 লক্ষ খতিয়ান এবং তৎসংশ্লিষ্ট 18,000 মৌজা ম্যাপ স্ক্যানের কার্যক্রম চলমান রয়েছে। ম্যাপগুলো ইতিমধ্যে স্ক্যান সম্পূর্ণ হয়েছে এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ ইতিমধ্যে 90% সমাপ্ত হয়েছে এবং এই প্রজেক্টের আওতায় একটি ডাটা সেন্টার স্থাপন করা হবে। ভূমি বিশেষজ্ঞদের মন্তব্য, এই পদ্ধতিতে জটিলতা কমলেও প্রশাসনিক অনিয়ম না কমালে সুফল বঞ্চিত হতে পারেন জনগণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে আটকের পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেন ফেনীর 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। গতকাল সকালে যথাযথভাবে সম্মান না করায় ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপনের নেতৃত্বে তার অনুসারীরা পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা HM রাকিব হায়দারকে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনায় সন্ধ্যায় রাকিব হায়দারের গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ সহ 19 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। চট্টগ্রামের হাটাজারী উপজেলার ধলই ইউনিয়নে আছেন রিপোর্টার কমল দে এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনের খবর জানতে প্রথমে চলে যাচ্ছে কমলের কাছে। কমল। ধন্যবাদ আসাদ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সকাল থেকে যে নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশ ছিল, এখন তার সাথে কিছুটা উত্তেজনা যুক্ত হয়েছে। বিশেষ করে বিভিন্ন কেন্দ্রের মধ্যে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দলের কেন্দ্র দখল করেছে বলে এমন করে অভিযোগ করছে বিএনপির পক্ষ থেকে। এরকম কিছু কেন্দ্রে কিন্তু কেন্দ্র দখলের অভিযোগের কারণে আমরা দেখেছি যে মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রে তারা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। একইভাবে এখন যে আছে ধলই ইউনিয়ন কিন্তু বিএনপি যে প্রার্থী রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন কেন্দ্র কিন্তু তার কিছুটা প্রমাণও পেয়েছি। বিশেষ করে এই কেন্দ্রের মধ্যে আমরা যে কাটিরাট স্কুলে রয়েছি, সেই কাটিরাট স্কুলে আমাদেরকে প্রথমে কিন্তু প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। তারপর আমরা যখন এখানে প্রবেশ করে আমরা দেখেছি এখানের মধ্যে কয়েকটি বুথের মধ্যে ভোট গ্রহণ বন্ধ রাখা হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রিসাইডিং অফিসারের সাথে। প্রিসাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখানে কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে এবং এখানে বারবার ব্যালট পেপার পাওয়া যাচ্ছে না বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন তিনি ভোট গ্রহণ 2-3টি বুথে ভোট গ্রহণ বন্ধ রেখেছেন। এছাড়া আমরা এখানে যারা অপেক্ষামান দেখেছি তারা বলছেন তারা 2 ঘন্টার বেশি ধরে অপেক্ষা করছেন, কিন্তু ব্যালট পেপারগুলো মূলত জাল ভোট দিয়ে বক্স পূরণের কারণে তারা এখানে ভোট দিতে পারছেন না বলে ভোটাররা দীর্ঘক্ষণ লাইন ধরে আছেন এবং তারা কিছুটা উত্তেজনা দেখাচ্ছেন এবং তারা বিক্ষোভ করেছেন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এক্ষেত্রে আমরা দেখেছি এখানে বলা হচ্ছে যারা বিএনপির প্রার্থী রয়েছেন বা অন্যান্য দলের প্রার্থী রয়েছেন এবং যারা সদস্য প্রার্থী রয়েছেন তারাই বলছেন যে এখানে কিন্তু কেন্দ্র দখল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র যে ভোটার এবং যারা কেন্দ্র দখলকারী ছিল তারা কিন্তু আশপাশে অবস্থান নিয়েছে এবং তারা প্রথম দিকে এবং বারবার চেষ্টা করার জন্য আমাদেরকে এখান থেকে এই কেন্দ্র থেকে বের করে দেওয়ার তারা চেষ্টা করেছিল। এই বিষয়ে আমরা প্রিসাইডিং অফিসারকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম দিকে প্রিসাইডিং অফিসার চেষ্টা করেছিলেন কে আমাদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার জন্য, কেন্দ্র থেকে বের করে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা এখনো দেখতে পাচ্ছেন আপনারা
এখনো দেখতে পাচ্ছেন আপনাদের কেন্দ্রের বাইরে কিন্তু বিপুল সংখ্যক ভোটার উপস্থিত রয়েছে। ঠিক একইভাবে কেন্দ্রের যে অংশ সেই অংশের মধ্যে দেখেছি আমরা যারা ভোটার রয়েছে তাদের পাশাপাশি যারা কর্মী সমর্থক রয়েছেন সেই কর্মী সমর্থকের অবস্থান নিয়ে তারা কেন্দ্র দখলের চেষ্টা করছেন। এক্ষেত্রে যারা ভোটার বলছেন ভোটারদের দাবি যে তারা ভোট দিতে এসে প্রায় 2 থেকে 3 ঘন্টা তো অপেক্ষা করছেন, তারা ব্যালট পেপার না থাকলে তারা ভোট দিতে পারছেন না। আর অপরদিকে কিন্তু আমরা কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত দেখতে পাচ্ছি। এক্ষেত্রে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে সকাল থেকে হাটাজারিতে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল, বেলা বাড়ার সাথে সাথে তার উৎসবের সাথে কিন্তু উত্তেজনা যুক্ত হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র দখল, পাল্টা দখল, জাল ভোটের অভিযোগ আসছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের হাটাজারি থেকে সর্বশেষ। ময়মনসিংহে কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহের 2টি উপজেলার ময়মনসিংহ সদর এবং ফুলবাড়িয়া উপজেলার 18টি ইউনিয়ন পরিষদে আজ ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। ময়মনসিংহ সদর উপজেলার আসলে যে 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে সেখানে তেমন বিশৃঙ্খলার খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও আসলে ফুলবাড়িয়া উপজেলার 2টি কেন্দ্রে আমরা বিশৃঙ্খলা ঘটনার খবর পেয়েছি। একটি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা ইউনিয়ন পরিষদের দেওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে বেলা 10টার দিকে সকাল 10টার দিকে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক কেন্দ্রে প্রবেশ করে জোর করে একজন প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল দেয় এবং এই ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং এই কারণে কিছুক্ষণ আসলে ভোট গ্রহণ বন্ধ ছিল, প্রায় 20-25 মিনিট এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপর আসলে খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে কেন্দ্র দখলকারীদের বিতাড়িত করে এবং এই সময় যে কয়েকজন যুবক এই কেন্দ্র দখল করে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকের পক্ষে সিল মেরেছিল তাদের একজনকে আটক করেছে এবং আটক করে ফুলবাড়িয়া থানায় নিয়ে গেছে। এরপর আসলে পুলিশের আরো অতিরিক্ত সদস্য, র্যাব, বিজিবি এবং ভ্রাম্যমাণ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রে অবস্থান করায় পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এখন ভোট গ্রহণ চলছে। আমরা এছাড়াও ফুলবাড়িয়ার নাওগাঁও ইউনিয়ন পরিষদের একটি ভোট কেন্দ্র, শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে আসলে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং কিছু দুর্বৃত্ত জোর করে কেন্দ্রে প্রবেশ করে কিছু ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় এবং পরে পুলিশ সদস্যরা প্রায় 16 রাউন্ড গুলি করে সেই ব্যালট পেপার উদ্ধার করতে সক্ষম হয় এবং সবগুলো ব্যালট পেপারই আসলে দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে। তারপরে এই ঘটনার কারণে আসলে প্রায় 1.5 ঘন্টা ওই শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপর প্রশাসনের হস্তক্ষেপে এই যে ছেঁড়া ব্যালট পেপারগুলো সংগ্রহ করে তার সংখ্যা নির্ধারণ করার পর ওই ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হয় এবং এরপর আবার ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত এই 2টি ঘটনা ছাড়া ময়মনসিংহের যে 18টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবগুলোতেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আমি এই কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে এই 2টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের 18টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ কার্যক্রমের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসাদ। সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নির্বাচনের খবরাখবর এবং তার আগে চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। সময় সংবাদ আরো থাকছে। আজ স্বাধীনতা কাপের ফাইনালে লড়বে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। প্রথম শিরোপা জিততে চায় বন্দরনগরীর ক্লাবটি। আত্মবিশ্বাসী ধানমন্ডির জায়ান্টরাও। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রমজানের আগেই অস্থির হয়ে উঠেছে দেশের ছোলার বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে দেশের বাজারে দিন দিন বাড়ছে ছোলার দাম। গত বছর এ সময় প্রতি কেজি ছোলা পাইকারি পর্যায়ে 65 টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 85 টাকায়। সরকারি পর্যায়ে দ্রুত ছোলা আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে রমজানে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বছরের অন্যান্য সময় দেশে ছোলার তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, যার পরিমাণ অন্তত 70 থেকে 80 হাজার মেট্রিক টন। প্রতি বছরই এ নিয়ে চলে নানা কারসাজি। এই বছরও যেন কারসাজি বাদ যাচ্ছে না। রমজান শুরুর আরো 1 মাস বাকি থাকলেও বেড়েই চলেছে ছোলার দাম। আর এবার রপ্তানিকারক দেশগুলোতে খরার কারণে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। গত বছর এই সময় আপনার 65 থেকে প্রকারভেদে 70 টাকা পর্যন্ত কেজি ছিল, আর এবছর আপনার 80 থেকে 85 টাকা পর্যন্ত কিলো প্রকারভেদে এখানে ছোলা পাইকারি মার্কেটে বিক্রি হচ্ছে। ফসল উৎপাদন অত্যন্ত কম হয়েছে। ইথিওপিয়াতে একই অবস্থা, মায়ানমারে একই অবস্থা, এবং বিভিন্ন দেশ বায়ার হওয়ার কারণে ছোলার দামটা খুব বেড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে গত বছরের এই সময়ে প্রতি মেট্রিক টন ছোলার দাম $550 হলো, এখন তা বিক্রি হচ্ছে $1100। এই বছর এটা 1000 থেকে $1150 বুকিং হয়ে গেছে এবং মালও পর্যাপ্ত পরিমাণ আসে নাই। ছোলার দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ঠেকাতে টিসিবির মাধ্যমে দ্রুত আমদানি এবং তা বাজারে সরবরাহের পরামর্শ এই ব্যবসায়ী নেতার। টিসিবি এবং সরকারের মাধ্যমে এবং ব্যবসায়ীদের মাধ্যমে এটা আমদানি করতে হবে এবং রমজান মাসে অন্তত 10-15 দিন আগে যাতে আমাদের এই মাল এখানে পৌঁছে যায় সে ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে ছোলার চাহিদার পরিমাণ 70,000 মেট্রিক টন বলা হলো। চলতি অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত দেশে 1,36,711 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইংরেজি বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। পরে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। গত 23 এপ্রিল বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছি যে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আসবার একটা সম্ভাবনা আছে, তিনি আসতে চান। আপাতত আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আগমন এবং তার আশ্বাস বাণীর জন্য ওয়েট করছি। দেখা যাক তিনি এসে আমাদের কি আশ্বাস দেন এবং কতটা কি করেন, সেই পর্যন্ত আমরা চালিয়ে যাব। খোলা পরিবেশে কেটে রাখা ফল খেলে নানা রোগ ব্যাধি সহ প্রাণনাশের আশঙ্কা রয়েছে। রোগতত্ত্ব ও রোগ নির্ণয় গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে গত মাসে টাঙ্গাইলে কেটে বিক্রি করা তরমুজ খেয়ে একজনের মৃত্যু ও 14 জন অসুস্থ হয়েছেন। ফখরুল শাহিনীর রিপোর্ট। টাঙ্গাইল পৌর এলাকার কাকমারা গ্রামে গত 10 এপ্রিল তরমুজ খেয়ে ফাহিম নামের 6 বছরের এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরাও। এলাকাবাসী জানান 8 এপ্রিল বাজার থেকে ফাহিমের দাদা একটি তরমুজ কিনে পরিবারের সবাইকে নিয়ে খান। এর কিছুক্ষণ পরেই ডায়রিয়ায় আক্রান্ত হন তারা। পরে সবাইকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলে 2 দিন পর ফাহিমের মৃত্যু হয়। ঘটনা জানার পর তরমুজটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে গবেষণা চালায় রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রায় 1 মাসের গবেষণায় উঠে আসে তরমুজ খেয়ে মৃত্যুর কারণ। তরমুজটা যখন যে কিনে নিয়ে আসে তখন এটা কাটা ছিল। এটাতে পাওয়া গেছে ব্যাকটেরিয়াল গ্রোথ সালমোনেলা, যেটা কমন ইনফেকশন, এবং ওইটা যাওয়ার কারণেই কিন্তু ডায়রিয়া হয়। ডায়রিয়াতে যে তার যে পানি শূন্যতা হয়, পানি শূন্যতার কারণে সে মারা যায়। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন কেটে ফল বিক্রি করলে মুনাফা বেশি হয়। একজনের 2-3 পিস করে দিতে হলে 4-10 মিনিট কারো দেরি সহ্য হয় না, এলাই কাইটা রাখলে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারে। গাড়িটা চালাই না, খাইলে হয়তো শরীর একটু ভালো লাগে। মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন ফল খাওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। শুধু তরমুজ না, রাজধানীতে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ফল খোলা অবস্থায় বিক্রি করছে। এটা অত্যন্ত অস্বাস্থ্যকর। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে ডায়রিয়া জনিত কারণে কিডনিটা সাময়িকভাবে বিকল হতে পারে, অথবা হাইপোভলিউমিক শকেও রোগীরা মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। ফলে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা গুণাগুণ। চিকিৎসকরা বলছেন সুস্বাস্থ্যের জন্য সপ্তাহে অন্তত 2-1 দিন কিছু পরিমাণ ফল খাওয়া দরকার।
কিন্তু তা অবশ্য এই খোলা পরিবেশের চেটে রাখা ফল নয়, তা হতে হবে কেমিক্যাল ও জীবাণুমুক্ত সুস্বাদু ফল। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। 25 বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়িতে এখন সাজ রং। শেষ মুহূর্তে চলছে ধোয়া মোছা রঙের কাজ, তাই পর্যটকদের পদচারণায় মুখর এখন কাচারি বাড়ি প্রাঙ্গণ। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, তাই উৎসবের আমেজ শাহজাদপুরের কাচারি বাড়িতে। রাত দিন এক করে চলছে রং আর সাজসজ্জার কাজ। এই উপলক্ষে পর্যটকদের আনাগোনায় মুখর এখন কাচারি বাড়ি প্রাঙ্গণ। আসছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ দেশি বিদেশি পর্যটক। ঘুরে ঘুরে দেখছেন জাদুঘরে থাকা রবি ঠাকুরের ব্যবহার্য পালঙ্ক, চেয়ার, টেবিল সহ বিভিন্ন নিদর্শন। বাচ্চাদের অনেক কিছু জানার দরকার আছে রবীন্দ্রনাথ সম্বন্ধে, আমি আমার বাচ্চাদের এটা জানানোর জন্য এখানে। তার জিনিসপত্র ব্যবহারের জিনিসপত্র দেখলে হয়তো এরকম মনে হয় যে সে আমাদের কাছে আছে, সে আমাদের পাশে আছে। এলাকাবাসীর অভিযোগ, 25শে বৈশাখ এলে তৎপরতা বেড়ে যায় প্রশাসনের। অন্য সময়গুলোতেও নজরদারি বাড়ানোর দাবি তাদের। যে নীলকুঠিটা আছে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানাই যে ঘরটি সংস্কার করা হোক। 25শে বৈশাখ আসলেই রবীন্দ্রনাথ ঠাকুরের কিনে আমরা গবেষণা করি, বিভিন্ন আয়োজন থাকে। 25শে বৈশাখ চলে গেলে তো আমরা এটা নিয়ে পাই না। এরই মধ্যে 3 দিনব্যাপী আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে কাস্টোডিয়ান, আর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সংসদ সদস্যের। নিরাপত্তার ব্যাপারে এখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের দলীয় নেতৃবৃন্দ আছে। এবারও ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠান আমরা পালন করব। জাদুঘর এবং অডিটোরিয়ামে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটাও আমরা সম্পূর্ণ করছি, এবং সম্পূর্ণ কাছারি বাড়িতে যে বাগান রয়েছে এবং আশেপাশে যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো ধোয়া মোছা কাজ এবং বাগান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, সম্পূর্ণ কাজগুলি আমরা আস্তে আস্তে করে ফেলছি। 1890 থেকে 1897 সাল পর্যন্ত শাহজাদপুরের কাচারি বাড়ি থেকে জমিদারি দেখাশোনা করেন কবিগুরু। এখানে বসে রচনা করেছেন বিসর্জন, পোস্টমাস্টার, ছুটি ও সমাপ্তি সহ অসংখ্য ছোট গল্প ও উপন্যাস। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। লন্ডনে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লেবার পার্টির সাদিক খান। শুক্রবার অনুষ্ঠিত মেয়র নির্বাচনে 11,48,500 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথ পান 9,09,500 ভোট। পাকিস্তানি অভিবাসী বাস চালকের ছেলে সাদিক খানের মেয়র হওয়ার মধ্য দিয়ে লন্ডনে অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ 8 বছরের কনজারভেটিভ রাজত্বে। সেই সঙ্গে লেবার পার্টির তৃতীয় মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন 45 বছর বয়সী সাবেক এই এমপি ও মন্ত্রী। স্কটল্যান্ড নির্বাচনে অপ্রত্যাশিতভাবে তৃতীয় স্থান লাভ করার পর এবারের লন্ডন মেয়র নির্বাচনের মধ্য দিয়ে ব্রিটেনের লেবার পার্টির অবস্থান আবারও সুসংহত হল বলে ধারণা বিশেষজ্ঞদের। স্বাধীনতা কাপের খবর। ফাইনালে আজ মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। ঢাকার ফুটবলে বড় কোনো আসরের ফাইনালে এই প্রথম দেখা যাচ্ছে দুই দলীয়। মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে তাই শিরোপা জিততে চায় দুই আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। জাহিদের এই গোলের সঙ্গেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছিল চট্টগ্রাম আবাহনী। আর মাত্র একটি ধাপ স্বপ্ন পূরণের মঞ্চে জয়ী হতে তাই কঠোর অনুশীলনে ব্যস্ত পুরো দল। মামুনুল, রায়হান, নাসিরদের নিয়ে দেখলে মনে হবে সাজানো গোছানো চট্টগ্রাম আবাহনী। তবে অনুশীলন করলেও আইনের মারপ্যাচে পড়ে খেলা হবে না 5 ফুটবলারের। আমাদের সাথে বিগ টিমের সাথে খেলা, আমাদের টিম অনেক বড় টিম, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে আসলে আগে সেফ ফুটবল। মামুনে থাকলে আমার জন্য অনেক সুবিধা হতো, মামুন মিডলই করতে পারতো, আপনি টিমটা গোছাইতে পারতো। এখন আমাদের মাঝে মধ্যে টিমের একটু সমস্যা হইতেছে। গেল বছর শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতে দেশের ফুটবলে নিজেদের জানান দিয়েছিল চট্টগ্রামের জায়ান্টরা। এবার স্বাধীনতা কাপে গ্রুপ পর্বে মোহামেডানের কাছে 5-0 গোলের হার ছাড়া আর কোনো ম্যাচে হারেনি তারা। ফ্যাব্রিস নোয়েল, অ্যালিসন ওডুকা, তারিক আল জানাবিরা আছেন দারুণ ছন্দে। সবার সমন্বিত চেষ্টা দিয়ে জয়ের ছক কষছেন কোচ। লুকিং ফরওয়ার্ড উইথ টিম
এটা আমার কোচিং ক্যারিয়ারের প্রথম বড় কোনো ক্লাবের হয়ে ফাইনাল। ফুটবলাররা সবাই ভালো ফর্মে আছে, মাঠে সবাই জ্বলে উঠতে পারলে শিরোপা জেতা সম্ভব। অন্যদিকে গ্রুপ পর্ব কোনো রকমে পার হলেও মূলত সেমিফাইনালে শেখ জামালকে 6-0 গোলে বিধ্বস্ত করে পুরো দমে বদলে গেছে আবাহনী। দীর্ঘদিন ধরেই ঢাকার ফুটবলে শিরোপা অধরা আছে ধানমন্ডির জায়ান্টদের। মাঝপথে কোচ দ্রাগো মামিদ চলে গেলেও তাতে ফুটবলারদের পারফরমেন্সের ধার কমেনি এতটুকু। 6 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন সানডে। লিটাকো খেলছেন দারুণ। জয়ের ব্যাপারে তাই বেশ আত্মবিশ্বাসী আবাহনী। লাস্ট ম্যাচটা খুবই সুন্দর খেলছে এবং সেকেন্ড হাফের যে খেলা খেলছে এটা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তো ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবে। দু দলের অতীত পরিসংখ্যানে অবশ্য 2 মেরুতে দুজনের অবস্থান। ঢাকা আবাহনীর শোকেসে যেখানে শোভা পাচ্ছে পেশাদার লিগ সহ বড় বড় আসরের শিরোপা, সেখানে চট্টগ্রাম আবাহনী এই প্রথম ঘরোয়া কোনো আসরের ফাইনালে। তবে শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের গ্রুপ পর্বে অবশ্য বন্দরনগরীর দলটির কাছে 1-0 গোলে হেরেছিল ঢাকা আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, কুমিল্লায় নিহত 1। বিভিন্ন অনিয়মে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। সরবরাহ না থাকায় দেশে দেখা দিয়েছে নিউমোনিয়া, পোলিও টিকার তীব্র সংকট। নেই যক্ষ্মা টিকার জন্য পর্যাপ্ত সিরিঞ্জ, উদ্বিগ্ন অভিভাবক। অনিয়ম আর পুরনো পদ্ধতির কারণে ভূমি প্রশাসনে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। তথ্য সংরক্ষণ পদ্ধতি ডিজিটাল করার তাগিদ বিশেষজ্ঞদের। রমজানের আগেই অস্থির দেশের ছোলার বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে বাড়ছে দাম। দ্রুত আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এবং কবিগুরুর 155তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাছারি বাড়িতে সাজ শ্রম। কুষ্টিয়ার শিলাইদহে চলছে মেলার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক প্রবিও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।